যাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর কথা, অর্থাৎ অনুপ্রবেশকারীরা, লাভলি খাতুনদের মতন, শেখ সাদ রাডির মতন সন্ত্রাসবাদী, সে দুটো বিধানসভায় ভোটার ছিল। লাভলি খাতুন অনুপ্রবেশকারী, তাকে তৃণমূল পঞ্চায়েতে টিকিট দিয়ে তাকে পঞ্চায়েত সদস্য করেছে মমতা বালা ঠাকুর এবং অন্যান্যরা তৃণমূল থেকে মিথ্যা ছড়াচ্ছেন যে 90% মতুয়া তাদের নাকি নাম বাদ গেছে। তৃণমূল উত্তর দিক কেন বিভিন্ন সময় বিভিন্ন মতুয়াদের বলা হয়েছে যে সিএর ফর্ম ভর্তি করবে না, তাদেরকে ইচ্ছাকৃতভাবে তাদের দেরি করানো হয়েছে। কার স্বার্থে, কিসের স্বার্থে? ওরা কি চাইছিলেন হিন্দু যারা শরণার্থী মতুয়া বিশেষ করে তারা যাতে ভোট না দেয়? কারণ তারা জানেন মতুয়াদের ভোট তৃণমূলের বাক্সে পড়বে না কখনোই। মতুয়াদের যে এত নাম বাদ গেল, আর 2 মাসও বাকি নেই, যদি ভোট না পেছোয় সেখানে আর 2 মাসও বাকি নেই, সেখানে দাঁড়িয়ে কি ভোটের আগে যাদের নাম বাদ গেছে তাদের কি আবার নাম সিএ এর তরফ থেকে বা সিএ এর জন্য নিযুক্ত হতে পারে? সবার আগে বলে দিই একদম এক লাইনের উত্তর, যে কোনো হিন্দু শরণার্থী যারা বাংলাদেশ থেকে এসেছেন, মতুয়া হতে পারে, নবশূদ্র হতে পারেন, অন্য যে কোনো সম্প্রদায়ের হতে পারেন, কারোর নাম বাদ যাবে না। তারা ভারতবর্ষের ঠিক ততটাই অংশ যতটা আমরা। এবার চলে আসে কিছু টেকনিক্যাল কথায়। দেখুন, তৃণমূলের তরফ থেকে একটা মিথ্যা ছড়ানো হচ্ছে। মমতা বালা ঠাকুর এবং অন্যান্যরা তৃণমূল থেকে মিথ্যা ছড়াচ্ছেন যে 90% মতুয়া তাদের নাকি নাম বাদ গেছে। প্রথম কথা হচ্ছে, যদি আমরা বিভিন্ন জেলার হিসাব দেখি, গড় যদি অন্যান্য জেলা 6 থেকে 7% হয়, মতুয়াদের ক্ষেত্রে সেটা 8 হতে পারে বা 9% হতে পারে। তো 9% আর 90 তো এক নয়। আসলে তৃণমূলের কাছে এগুলো সবই এক। তারা মিথ্যে বলেই তারা ভোট পায়, ভোট চায়। এবং সবথেকে বড় কথা, মমতা বালা ঠাকুর বা তৃণমূল উত্তর দিক কেন বিভিন্ন সময় বিভিন্ন মতুয়াদের বলা হয়েছে যে সিএর ফর্ম ভর্তি করবে না, তাদেরকে ইচ্ছাকৃতভাবে তাদের দেরি করানো হয়েছে। কার স্বার্থে, কিসের স্বার্থে? ওরা কি চাইছিলেন যে হিন্দু যারা শরণার্থী মতুয়া বিশেষ করে তারা যাতে ভোট না দেয়? কারণ তারা জানেন মতুয়াদের ভোট তৃণমূলের বাক্সে পড়বে না কখনোই। তারা ভারতীয় জনতা পার্টি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে প্রতিশ্রুতি পালন করেছেন যে তাদের নাগরিকত্ব দেবেন, সেই মতো নাগরিকত্ব দেওয়া হয়েছে। তো সুতরাং তারা জানেন যে এখানে করে কোনো লাভ নেই, তাই ঘেঁটে দাও, গুলিয়ে দাও, যেটা তাদের স্বভাব আর কি। তাই আশ্বস্ত করতে চাই যে এই প্রসেসটা ইতিমধ্যেই ত্বরান্বিত হয়েছে, সিএ এর প্রসেসটা, এবং ওই সিএ এর যে তারা কাগজটা পাবেন বা তাদের কাছে আপাতত যে কাগজ আছে সেগুলো দিয়ে তারা ফর্ম 6 যাদের নাম বাদ গেছে, ফর্ম 6 মারফত তারা নাম ভর্তি করুন। পরবর্তীকালে নিশ্চয়ই তাদের সিএ নাগরিকত্বর যে শংসাপত্র সেটা নিয়ে তারা ভর্তি করলেই তাদের ভোটাধিকার থাকবে। কারণ এখনও তো সময় আছে, এখনও নির্বাচন ঘোষণা হয়নি, এবং যেটা মাননীয় নির্বাচন কমিশন বলে দিয়েছে যে নমিনেশন অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার একদিন আগে পর্যন্ত নাম তোলা যাবে ভোটার তালিকায়। তো অনেকটা সময় আছে এবং সেটা হবেই। তাই তৃণমূল যতই মিথ্যাচার করুক, ভয় চড়াক, সেই ভয়ে কোনো কার্যকারিতা হবে না। ধরুন ভোটাধিকার হলো, বুঝলাম সিএর জন্য হলো, এবার যাদের হচ্ছে না, ভোটাধিকার হলো না, তারা হয়তো বাইরের দেশ থেকে, বাংলাদেশ থেকে এসছে আপনাদের মতে, অথবা তাছাড়াও যদি কোনো গাফিলতির জন্য তাদের যদি ভোটাধিকার না পায়, তাদের গন্তব্য কোথায়? তাদের কি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে অথবা বাংলাদেশে পাঠানো হবে? তাদের গন্তব্যটা কোথায় হবে ভারত থেকে? প্রথম কথাই ডিটেনশন ক্যাম্পের কথাটা কোথায় আসছে এখানে? যারা শরণার্থী তাদেরকে কেন্দ্রীয় সরকার বলেই দিয়েছে। বরং আপনাকে আমি উদাহরণ দেব যে এই রাজ্য সরকারের মানে সদিচ্ছার অভাব বলি নাকি বদমাইশি বলবো আমি জানি না, যাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর কথা, অর্থাৎ অনুপ্রবেশকারীরা, লাভলি খাতুনদের মতন, শেখ সাদ রাডির মতন সন্ত্রাসবাদী, তাদেরকে শেখ সাদ রাডি সে দুটো বিধানসভায় ভোটার ছিল। লাভলি খাতুন অনুপ্রবেশকারী, তাকে তৃণমূল পঞ্চায়েতে টিকিট দিয়ে তাকে পঞ্চায়েত সদস্য করেছে, অর্থাৎ জনপ্রতিনিধি করেছে। এদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর দরকার। যারা ফরেনার তারা আমার দেশে এসে আমার দেশের নীতি নির্ধারণ করবেন, এটা কি অন্য কোনো দেশে সম্ভব? পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কেন মামার বাড়ির আবদারটা হবে? ভারতবর্ষে কারণ মামার বাড়ি নয়। আর যারা এখানে এসছেন সেই দেশের যেটা সিএ আইনে বলা আছে, যে আইনটা আটকানোর সব রকম বাধা চেষ্টা করেছিল তৃণমূল বা সমস্ত বিরোধীরা, সেখানে স্পষ্টত বলে দেওয়া আছে যে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের যারা ওখানকার
ওখানকার সংখ্যালঘু, সেটা হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, তারা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এসে তারা সিএ মারফত তাদের নাগরিকত্ব তারা আবেদন করবেন এবং তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তিনি স্পষ্ট বলেছেন যে কোনো রকম কোনো শরণার্থীদের তাদেরকে কোথাও পাঠানো হবে না। হ্যাঁ, অনুপ্রবেশকারী তাদের তো অবশ্যই ডিটেন এবং ডিপোর্ট, তারা যে দেশ থেকে এসে সে দেশেই বাপি বাড়ি যা করে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই অনুপ্রবেশের কথা একটা প্রশ্ন আসে, যেটা হলো যে এখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মথুরাপুরে কিছুদিন আগে অমিত শাহ নিজে বললেন যে অনুপ্রবেশ আটকানো হবে, কিন্তু যদি বর্ডার এলাকা দেখি তাহলে নদিয়া, 24 পরগনার কিছুটা, বর্ধমান, সেটা আপনাদের অধীনে। সেখানে কি আপনাদের কাজ করতে কোনো সমস্যা হচ্ছে, যেই জন্য সেখান থেকেও অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশ করছে? আমাদের অধীনে বলতে বুঝলাম মানে আপনাদের পার্টির যে ওখানে নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের, কিন্তু এই পশ্চিমবঙ্গে কোন সরকার চলে? তৃণমূল সরকার চলে। আইন কাদের, পুলিশ কাদের হাতে? তৃণমূলের হাতে। তো তৃণমূলই তো জমি দিচ্ছে না। বারে বারে দরবার করার সত্ত্বেও কেন্দ্রীয় সরকার বারে বারে, অন্তত 7 বার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চিঠি এসছে, 3বার স্বরাষ্ট্র সচিব এসছেন যিনি স্বরাষ্ট্র দপ্তরের, তা সত্ত্বেও জমি দেওয়া হয়নি। তো এরা তো জমি দিচ্ছে না, এদের তো পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গেছে মামলা, মাননীয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারকে, এই রাজ্য সরকারকে, তৃণমূলকে যে জমি দাও। এটা জমি কেন দিতে চাইছে না, এখানেই তো প্রশ্নটা। ওই যে মানে কোথায় মধুটা লুকিয়ে আছে অনুপ্রবেশকারীদের মাধ্যমে, সেটা বোঝাই গেছে। আপনাদের মতো সমস্ত সংবাদ মাধ্যম দেখিয়েছিল পঞ্চায়েত ভোটে, 2023-এর পঞ্চায়েত ভোটে একজন বাংলাদেশ থেকে এসে বলছে আমি বাংলাদেশের বাসিন্দা, আমি তৃণমূলকে ভোট দিয়েছি, পয়সা পেয়েছি, চলে যাচ্ছি। তো ব্যবসা। উত্তর 24 পরগনার সেই এক নেত্রী বলেছিল তৃণমূলের যে যারা বাংলাদেশ থেকে এসে তাদেরকে ভোটার তালিকায় তুলতে হবে। অর্থাৎ দেখুন, যেখানে কেন্দ্রীয় সরকার বলছে আমাদের জমি দিতে হবে, যেটা করে আমরা কাঁটাতারের পুরোটা ফেন্সিং করে দেবো। আপনি দেখুন আসাম দেখুন, আপনি ত্রিপুরা দেখুন, 100% ফেন্সিং হয়ে গেছে। পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? কারণ পশ্চিমবঙ্গ সরকার চায় না বলে। তাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা ক্ষমতায় আসার পরে 45 দিনের মধ্যে পুরো ফেন্সিংয়ের যে কাজটা বাকি রয়েছে সেই কাজটা সম্পন্ন হবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, এই এখান থেকে কিছুটা দূরে সুন্দরবন, সেখানে প্রত্যেকদিন নারী পাচার বাড়ছে। 13 বছর 14 বছরের মেয়ে তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে সামান্য পয়সায়, ভয়ঙ্কর। সেখানে দাঁড়িয়ে আপনারা প্রধান বিরোধী দল হিসাবে আপনারা অতটা সোচ্চার নয় কেন? আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? কে বলেছে আমরা সোচ্চার নয়? আমরা সোচ্চার। আমি ব্যক্তিগতভাবে নিজে বহু জায়গায় গেছি, এরকম মেয়ে নারী পাচার যেখানে হয়েছে সেই মেয়েগুলোকে আটকে পরে যখন পরবর্তীকালে উদ্ধার করা গেছে, কিছু মেয়েদের, সবাইকে তো যায় না। এই কিছুদিন আগে আপনি সুন্দরবনের কথা বলছেন, আমি বলছি কাটোয়া জেলায়, সেখানে এরকম একটা নারী পাচারের ঘটনা ঘটেছিল। 2 নাবালিকা, তাদেরকে প্রেমের খপ্পর দেখিয়ে, যে আপনাদের সব বলে না লাভ জিহাদ একটা মিথ, লাভ জিহাদ বাস্তব, এবং নিজের পরিচয় দেখিয়ে, দেখুন প্রেম কোনো অসুবিধে নেই, প্রেম হোক, কিন্তু যিনি প্রেম করছেন বা যেই 2 পক্ষ প্রেম করছে, নিজের সম্পর্কে সত্যিটা তো বলবে। নিজের নাম লুকিয়ে, সে হতে পারে রাজু খান, সে বলছে আমি রাজু কোনার বলে সে প্রেম করছে, পরবর্তীকালে সে মেয়েটি জানতে পারছে, তখন খুব দেরি হয়ে যাচ্ছে, হয় মেয়েটি পালিয়ে তার সঙ্গে ঘর বেঁধেছে বা বাঁধার স্বপ্ন দেখেছে বা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে, এগুলোও তো হচ্ছে। তো এগুলো বাস্তব। আর এই যে নারী পাচারের কথাটা বললেন, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বা আপনার চ্যানেলকে এই কথাটা তুলে ধরার জন্যে। কারণ আমরা জানি নারী পাচারে এগিয়ে বাংলা, মহিলাদের উপর অ্যাসিড আক্রমণে এগিয়ে বাংলা, শিশু পাচারে এগিয়ে বাংলা। তো এগিয়ে বাংলা ঠেলা সামলা অবস্থা। এরাই আবার ধেই করে এনসিআরবি রিপোর্ট নিয়ে নাচানাচি করে। এনসিআরবি রিপোর্টটা কিছুই নয়, একটা কম্পাইলেশন। আপনি যদি বলেন আমার রাজ্যে 3টে ধর্ষণ হয়েছে, 3টেই দেখাবে। আপনার রাজ্যে যদি 300টাও হয়ে থাকে সেটাও দেখাবে না। এটা নিয়ম হয়ে আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যারা এইসব এনসিআরবি রিপোর্টের একটা ঢক্কানিনাদ গান বা করেন, তাদের লজ্জা। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা রয়েছেন, তাঁরা আটকাতে পারছেন না। আমরা তো ভেবেছিলাম মহিলা হলে মহিলাদের প্রতি তার একটু সহানুভূতি থাকবে, সহমর্মিতা থাকবে, কোথায় সেগুলো? উল্টে শশী পাজা তার নিজের বিধানসভা ক্ষেত্রে একটা মধুচক্র, যেখানে অন্য দেশ থেকে, অন্য রাজ্য থেকে বিপুল সংখ্যক বাচ্চা মেয়েরা, তাদেরকে উদ্ধার করা গেছিল নিজের বিধানসভায়। চিন্তা করতে পারছেন? যারা নিজের বিধানসভা সামলাতে পারে না, তারা রাজ্য সামলাবেন?
হ্যাঁ, এটা অত্যন্ত একটা বড় সমস্যা, জ্বলন্ত সমস্যা। ভারতীয় জনতা পার্টির সরকার এলে সবার আগে মেয়েদের নিরাপত্তা, মেয়েদের সুরক্ষাটা নিশ্চিত করা হবে। সেই সঙ্গে আপনাদের মতন যারা যুব সম্প্রদায় রয়েছেন তাদের চাকরি, তাদের ভবিষ্যতও নিশ্চিত করা হবে।